আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে শিক্ষার্থীদেরকে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি ফারহানা গুলজার, প্রভাষক ইতিহাস বিভাগ, ওমর গনি এমএস কলেজ, চট্টগ্রাম। আজকের ক্লাসটি এইচএসসি মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য। বিষয় ইতিহাস দ্বিতীয় পত্র, যেটিকে তোমরা আধুনিক বিশ্বের ইতিহাস বলে জানো। আজকের অধ্যায় তৃতীয়, প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লিগ অফ নেশনস। তৃতীয় অধ্যায়টি আমি অনেক দিন যাবৎ অনলাইনে তোমাদেরকে পড়াচ্ছি। আজকে তৃতীয় অধ্যায়ের শেষ ক্লাস। আশা করছি পুরো অধ্যায়টি তোমরা ভালোভাবে অনুসরণ করেছো। তো আজকের পাঠে থাকবে লিগ অফ নেশনসের গঠন এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা। গত ক্লাসগুলোতে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা, প্রথম বিশ্বযুদ্ধে যুদ্ধ কিভাবে সংগঠিত হয়েছিল সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি। ভার্সাই সন্ধি সম্পর্কে আলোচনা করেছি। তো ভার্সাই সন্ধির একটি অংশে ছিল যে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে লিগ অফ নেশনস নামে একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা করা হবে, এই কথাটি উল্লেখ করা ছিল। সেই কথাটিকে বাস্তবে রূপদান করার জন্যই কিন্তু লিগ অফ নেশনসের গঠন হয়েছিল। যাই হোক, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কেন লিগ অফ নেশনস গঠিত হয়েছিল এবং এটি কি কি গুরুত্ব বা কার্যকারিতা তাদের দেখিয়েছিল সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তোমরা জানো, ইতিমধ্যে জেনেছ যে প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা পৃথিবীবাসীকে ব্যাপকভাবে নাড়া দেয়। বিশ্বের প্রতিটি সচেতন নাগরিক বিশ্ব নিরাপত্তার জন্য, যুদ্ধের অবস্থা থেকে শান্তি প্রতিষ্ঠার জন্য একজন অভিভাবকের প্রয়োজনীয়তা একান্তভাবে অনুভব করে। সাধারণভাবে চিন্তা করে দেখো, আমরা একটি পরিবার নিয়ে বসবাস করি। প্রত্যেকটি পরিবারে একজন বা দুজন অভিভাবক থাকেন। ঘরে যদি কোনো সমস্যা হয়, আমরা সেই অভিভাবকের সাহায্যে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। ঠিক তেমনি বিশ্বের রাষ্ট্রগুলো যখন বিভিন্ন বিষয় নিয়ে একে অন্যের সাথে বিবাদে জড়িয়ে পড়ে, সেই বিবাদ যদি সঠিক সময়ে থামানো না যায়, তখনই কিন্তু বিশ্বজুড়ে অসন্তোষ এবং যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। এ কারণেই প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা, সেটি পৃথিবীবাসীকে বুঝিয়ে দিয়েছিল যে ভবিষ্যতে যদি আবার কখনো যুদ্ধ হয়, তাহলে সেটি কিরূপ ভয়াবহ হতে পারে। এরূপ আশঙ্কায় প্রথম বিশ্বযুদ্ধের মিত্রপক্ষের রাষ্ট্রপ্রধানেরা ভবিষ্যৎ পৃথিবীকে যুদ্ধ থেকে রক্ষা করার জন্য একটি আন্তর্জাতিক সংগঠন স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করে। বিভিন্ন কারণে যে কোনো দেশের সাথে অন্য দেশের বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ হতেই পারে, কিন্তু সেই বিরোধ নিষ্পত্তির জন্য বল প্রয়োগ না করে শান্তিপূর্ণ পন্থা গ্রহণ করাই শ্রেয়। তো লিগ অফ নেশনস গঠনে মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসনের যে 14 দফা ছিল, সেই 14 দফাটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। আসো দেখি 14 দফা কিভাবে লিগ অফ নেশনস গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে, বিশেষ করে যুদ্ধের শেষের দিকে, তার বিখ্যাত 14 দফা নীতি ঘোষণা করেছিলেন। তার উদ্দেশ্য ছিল ইউরোপে শান্তি স্থাপন করা। অর্থাৎ 14 দফা ঘোষণা করার পিছনে তার উদ্দেশ্য ছিল ইউরোপে শান্তি স্থাপন করা। এই নীতির 14 নং ধারায় সকল জাতির প্রতি ন্যায় বিচার এবং সকল জাতির প্রতি স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের কথা বলা হয়, যার ফলে লিগ অফ নেশনস প্রতিষ্ঠার চুক্তিপত্র ভার্সাই সন্ধির অবিচ্ছেদ্য অংশ হিসেবেই গৃহীত হয়। নিশ্চয় বুঝতে পারছো কথাগুলো, যে উনি যে 14 দফা নীতি ঘোষণা করেছিলেন, সেই নীতির 14 দফাতে ছিল যে কি সকল জাতির প্রতি যাতে ন্যায় বিচার করা হয়, সকল জাতির স্বাধীনতা, নিরাপত্তা এগুলো যাতে রক্ষা করা যায়, সেজন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের কথা বলা হয় 14 নং দফায়, যার ফলে লিগ অফ নেশনস প্রতিষ্ঠার চুক্তিপত্র ভার্সাই সন্ধির অবিচ্ছেদ্য অংশ হিসেবে গৃহীত হয়। প্যারিস শান্তি সম্মেলনে উইলসন কর্তৃক উত্থাপিত লিগ অফ নেশনসের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। 1919 সালের 28 এপ্রিল আনুষ্ঠানিকভাবে লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয়।
উইলসনকে সভাপতি করে 19 সদস্যের একটি কমিটি গঠন করা হয় লিগ অফ নেশনসের গঠনতন্ত্র রচনার জন্য। অর্থাৎ এই কমিটিকে লিগ অফ নেশনসের গঠনতন্ত্র রচনার দায়িত্ব দেওয়া হয়। তারা একটি খসড়া সংবিধান রচনা করে। সংবিধান মানে লিগ অফ নেশনসের সংবিধান। প্যারিস সম্মেলনে খসড়াটি অনুমোদিত হলে ভার্সাই সন্ধির প্রথম খণ্ডে এই খসড়া গৃহীত হয়, আর এভাবেই লিগ অফ নেশনসের জন্ম। ভার্সাই সন্ধি সহ যে 5টি সন্ধি প্রথম বিশ্বযুদ্ধকে শেষ করার জন্য সম্পাদিত হয়েছিল, ঠিক তখনই ওই মিটিংগুলোতেই লিগ অফ নেশনসের সংবিধান বা খসড়া অনুমোদন করা হয়, এবং তখনই এটি পাকাপোক্তভাবে এর গঠনের কাজগুলো সব সম্পন্ন করা হয়। অর্থাৎ প্যারিস সম্মেলনেই লিগ অফ নেশনস গঠনের পূর্ণতা লাভ করে। তো 1920 সালের 10ই জানুয়ারি লীগের কিন্তু প্রথম অধিবেশন শুরু হয়েছিল। তাদের স্লোগান ছিল একটাই বিশ্ব সকলের জন্য। তো এই স্লোগান দিয়ে তারা তাদের কার্য পরিচালনার জন্য 5 জন স্থায়ী সদস্য এবং 4 জন অস্থায়ী, মোট 9 জন সদস্য নিয়ে একটি পরিষদ বা কাউন্সিল গঠন করে। 5 জন স্থায়ী সদস্যের মধ্যে যে রাষ্ট্রগুলো ছিল তারা হচ্ছে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, ইটালি এবং জাপান। আবার বলছি, ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, ইটালি এবং জাপান। তবে এদের মধ্যে আমেরিকা লীগে যোগদান করেনি, ফলে স্থায়ী সদস্য সংখ্যা তখন হয়েছিল 4টি। এরপর জাপান 1931 সালে এবং 1935 সালে লীগের সদস্য পদ ত্যাগ করে। ফলে স্থায়ী সদস্য হিসেবে কেবলমাত্র ইংল্যান্ড এবং ফ্রান্সই থেকে যায়। যাই হোক, এগুলো হচ্ছে পরবর্তী কথা। গঠন হওয়ার পরে কিভাবে সদস্য সংখ্যা কমে গিয়েছিল, কিভাবে লিগ অফ নেশনস ব্যর্থ হয়ে গিয়েছিল পরবর্তী সময়ে, সেগুলো এখন এই মুহূর্তে আলোচনা না করি। এই মুহূর্তে শুধু এটাই আমরা দেখি যে লিগ অফ নেশনস কিভাবে গঠিত হয়েছিল। তো যুদ্ধের পরিবর্তে আপোষ মীমাংসার দ্বারা আন্তর্জাতিক শান্তি বজায় রাখাই ছিল লিগ অফ নেশনসের প্রধান উদ্দেশ্য। শান্তিপ্রিয় জনগণ এরূপ আশা করেছিল যে লিগ অফ নেশনস শুধু আন্তর্জাতিক বিরোধীরই সমাধান করবে না, বরং সকল প্রকার রাষ্ট্রের সামরিক যে উপকরণসমূহ আছে সেগুলো হ্রাস করে ভবিষ্যতে যুদ্ধের সম্ভাবনাও সম্পূর্ণরূপে দূর করবে। লিগ অফ নেশনসের চুক্তিপত্রে স্বাক্ষরকারী রাষ্ট্রবর্গ ঘোষণা করে যে যুদ্ধের পরিবর্তে আন্তর্জাতিক সহযোগিতার দ্বারা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করা হবে, ন্যায় ও সততার ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রণ করবে এবং আন্তর্জাতিক আইনকানুন মেনে চলতে হবে। এদের চুক্তিপত্রে মোট 26টি ধারা সন্নিবেশিত ছিল। সবগুলো ধারাই ছিল গুরুত্বপূর্ণ। তো 1919 সালের যা বলেছিলাম তোমাদের, 1919 সালের 28শে এপ্রিল আনুষ্ঠানিকভাবে লিগ অফ নেশনসের প্রতিষ্ঠা হয়। তার জন্য রচিত নিয়মকানুন জাতিসমূহের নিকট প্রেরিত করা হয় অনুমোদনের জন্য। অর্থাৎ যে সমস্ত জাতি এর সদস্য হয়েছিল তাদের নিকট প্রেরণ করা হয় অনুমোদনের জন্য। উইলসনকে সভাপতি করে 19 সদস্যের এক কমিটিকে গঠনতন্ত্র রচনার দায়িত্ব দেওয়া হয়েছিল। এটি আমি তোমাদের আগেই বলেছি। তাহলে ছোট প্রশ্নের জন্য এটি মনে রাখবে যে কাকে সভাপতি করে জাতিসংঘের বা লিগ অফ নেশনসের গঠনতন্ত্র রচনার দায়িত্ব দেওয়া হয় উইলসনকে সভাপতি করে। কমিটির সদস্য সংখ্যা ছিল 19। তাহলে এই বিষয়গুলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে লিগ অফ নেশনসের প্রতিষ্ঠা হয়েছিল। এখন আসো আমরা দেখি সে কী ধরনের ভূমিকা পালন করেছিল। লিগ অফ নেশনস প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্ত হওয়ার পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হওয়ার পূর্ব পর্যন্ত আন্তর্জাতিক শান্তির ক্ষেত্রে স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার চলাকালীন সময়ে লিগ অফ নেশনস শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে হয়তো তোমাদের কিছুটা বুঝতে অসুবিধা হতে পারে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়,
এর আগ পর্যন্ত যে সময়টা ছিল, এই সময়টার সময় কিন্তু সারা ইউরোপ জুড়ে একটা ঠান্ডা যুদ্ধর মতো চলতে থাকে। অর্থাৎ যুদ্ধ সৃষ্টি হয়নি, কিন্তু যুদ্ধ সৃষ্টি হবে, চাপা উত্তেজনা যেটাকে বলে। একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের চাপা উত্তেজনার সম্পর্ক ছিল বিভিন্ন বিষয় নিয়ে। তো এই উত্তেজনা যে কোনো ভুল সিদ্ধান্তে যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে, এটি কিন্তু সারা বিশ্বই বুঝতে পেরেছিল। এ কারণে যুদ্ধ যাতে সৃষ্টি না হয় সেজন্য কিন্তু তখন লিগ অফ নেশনস যথেষ্ট চেষ্টা করেছিল, কিন্তু সদস্য দেশগুলো স্বার্থ রক্ষা না হওয়ায়, বিভিন্ন সময় স্বার্থ রক্ষা না হয়, এক একটি দেশ এক এক সময়ে সদস্য পদ বাতিল করে বের হয়ে যেতে থাকে। এ কারণে কিন্তু লিগ অফ নেশনস শেষ পর্যন্ত নিজের যে দায়িত্ব ছিল সেটি কিন্তু সম্পূর্ণরূপে পালন করতে পারেনি। তো যাই হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন রাষ্ট্রের সাথে বিরোধ মেটানোতে লিগ অফ নেশনস কিন্তু ভূমিকা রেখেছিল। তো সেই ভূমিকাগুলো কিভাবে রেখেছিল, আসো এখন আমরা সেটি সম্পর্কে একটু আলোচনা করি। আলোচনাগুলো লিগ অফ নেশনসের গুরুত্ব বা ভূমিকা আলোচনা করতে গিয়ে এটাকে আমি পয়েন্ট আকারে উল্লেখ করেছি, যেহেতু তোমাদেরকে খুব বিশদভাবে আনসার করতে হয় না, সেজন্য আমি সংক্ষেপে এগুলো এখানে উল্লেখ করেছি। এগুলো এক একটা পয়েন্ট কিন্তু অনেক বিস্তারিত, এগুলো নিয়ে আলোচনা করা যায়, কিন্তু যেহেতু তোমরা এইচএসসির স্টুডেন্ট, সেজন্য তোমাদের কথা মাথায় রেখে এগুলোকে আমি সংক্ষেপে আলোচনা করেছি। যাই হোক, দেখো তার ভূমিকা দেখো। 1 নাম্বার, ইরাক এবং তুরস্কের সীমানা নিয়ে যে বিরোধ ছিল সেটি মীমাংসা করে লিগ অফ নেশনস। লিগ অফ নেশনস কর্তৃক নিযুক্ত সীমানা নির্ধারণ কমিশন বা বাউন্ডারি কমিশন কার্যরত থাকলে সেই সময় তুরস্কের কুর্দিরা বিদ্রোহী হয়ে ওঠে। এই সময় জাতিসংঘ বা লিগ অফ নেশনস কর্তৃক নিযুক্ত দ্বিতীয় কমিশন শান্তিপূর্ণ উপায়ে ইরাক এবং তুরস্কের সীমানা নির্ধারণ করে দেয়। এরপর আসো 2 নাম্বার, গ্রিস এবং বুলগেরিয়ার মধ্যে পারস্পরিক সীমানা নিয়ে বিবাদ সৃষ্টি হলে লীগ কর্তৃক প্রেরিত কমিশন বুলগেরিয়াকে সীমানা লঙ্ঘনের অপরাধে ক্ষতিপূরণ দানে বাধ্য করে। অর্থাৎ গ্রিস এবং বুলগেরিয়ার মধ্যে সে সময় সীমানা নিয়ে বিবাদ সৃষ্টি হয়েছিল, তখন লিগ অফ নেশনস একটি কমিশন সেখানে প্রেরণ করে সুষ্ঠু তদন্তের জন্য। তো তারা তদন্ত করে দেখে যে বুলগেরিয়ায় সীমানা লঙ্ঘন করেছে, এ কারণে বুলগেরিয়াকে সীমানা লঙ্ঘনের অপরাধে ক্ষতিপূরণ দানে বাধ্য করা হয়। এটি ছিল গ্রিস এবং বুলগেরিয়ার মীমাংসা, তারা সীমানা সংক্রান্ত মীমাংসা কিভাবে তারা সমাধান করেছিল সেটি। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জেনেভা চুক্তি। লিগ অফ নেশনসের সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়েছিল সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায়। এখানে একটি আন্তর্জাতিক শান্তি রক্ষা সংক্রান্ত চুক্তি সম্পাদন করা হয়, যা জেনেভা চুক্তি নামে পরিচিত। এটি কিন্তু একটি ঐতিহাসিক চুক্তি, কারণ এই চুক্তির মূল কথা ছিল কোনো সামরিক সংঘাত শুরু হওয়ার পর 4 দিনের মধ্যে লীগের কাউন্সিল কোন পক্ষ আক্রমণকারী তা স্থির করবে এবং লীগের অপরাপর সদস্যগণ আক্রান্ত দেশকে রক্ষা করার জন্য সাহায্য দানে বাধ্য থাকবে। খেয়াল করো, কোনো যুদ্ধ যদি শুরু হয় তাহলে কে আক্রমণকারী, অর্থাৎ কে যুদ্ধ সৃষ্টির জন্য দায়ী ছিল, এটি নির্ধারণ করার দায়িত্ব নিয়ে নিয়েছিল লিগ অফ নেশনস, এবং এটি 4 দিনের মধ্যে তারা স্থির করবে কে আক্রমণকারী। আর যে আক্রান্ত হয়েছে তাকে রক্ষা করবে কারা? লীগের অন্যান্য সদস্যরা। ইংল্যান্ড কিন্তু এই বিষয়টি মেনে নিতে অস্বীকৃতি জ্ঞাপন করে, ফলে প্রোটোকল বিষয়টি ব্যর্থ হয়। তারপরও রক্ষা প্রচেষ্টা হিসেবে এর গুরুত্ব কিন্তু ফুরিয়ে যায়নি। অর্থাৎ জেনেভা চুক্তিটি খুবই গুরুত্বপূর্ণ একটি চুক্তি ছিল, যা লিগ অফ নেশনসের একটি সফলতা বলা যায়। তবে ইংল্যান্ডের কারণে এটি পুরোপুরিভাবে পালন করা সম্ভব হয়নি। এরপরে হচ্ছে লোকার্নো চুক্তি। লীগ কর্তৃক লোকার্নো চুক্তির সম্পাদন আন্তর্জাতিক রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটি সফলতা। ভার্সাই সন্ধি কর্তৃক নির্ধারিত জার্মানি ও বেলজিয়াম এবং ফ্রান্স এবং জার্মানির মধ্যবর্তী
সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি হলে তা নিষ্পত্তি করে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে 1925 সালে লীগ লোকার্নো চুক্তি সম্পাদন করে। এই চুক্তিতে স্বাক্ষর করার পর জার্মানি লীগ অফ নেশনসের স্থায়ী সদস্যপদ পায় এবং জার্মানির সাথে ফ্রান্স, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া ও পোল্যান্ডের মধ্যে উদ্ভূত বিবাদে নিষ্পত্তি করার শর্ত হয়। এই চুক্তির মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে জার্মানিকে একঘরে করে রাখার যে নীতি ছিল তা কিছুটা শিথিল হয়। তাহলে লোকার্নো চুক্তিটা আমি আবার একটু তোমাদেরকে বোঝানোর জন্য বলছি যে ভার্সাই সন্ধির ফলে বেশ কিছু জটিলতার সৃষ্টি হয়েছিল, বিশেষ করে সীমানা নিয়ে সমস্যা হয়েছিল জার্মানি এবং বেলজিয়াম এবং ফ্রান্স এবং জার্মানির মধ্যে। তো এই যে বিরোধটা সৃষ্টি হয়েছিল তা যাতে শান্তিপূর্ণ উপায়ে নিষ্পন্ন করা হয় সেটার জন্যই 1925 সালে জাতিসংঘ না বলে এটাকে লিগ অফ নেশনস বলি, লোকার্নো চুক্তি সম্পাদন করে 1925 সালে। তো এই চুক্তিতে জার্মানিকে তো স্বাক্ষর করতে হয়েছিল। তো স্বাক্ষর করার পর এদিকে জার্মানিকে যেভাবে প্রথম বিশ্বযুদ্ধের পরে একঘরে করে রাখা হলো, সেভাবে কিন্তু সেই অবস্থা থেকে জার্মানি কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল এই চুক্তিটি হওয়ার পর। এবং এই চুক্তি হওয়ার পর জার্মানি জাতিসংঘের বা লিগ অফ নেশনসের স্থায়ী সদস্য পদ পেয়েছিল। ফলে জার্মানির ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে লোকার্নো চুক্তির যথেষ্ট অবদান রয়েছে কথা বলা যায়। তো এই কারণে লোকার্নো চুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ একটি চুক্তি। এখন আসো আমরা দেখি উপরে যে 4টি পয়েন্ট আমি উল্লেখ করেছি সবগুলোতেই দেখবে যে সীমানা নিয়ে যে জটিলতা বা সমস্যা একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের বিভিন্ন সময় হয়েছে, লিগ অফ নেশনস সেই সমস্যাগুলো সমাধান করারই চেষ্টা করেছে। এখন আসো আবার দেখি আমরা 5 নম্বরে আমরা দেখব যে বিবাদমান বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কিভাবে মীমাংসার চেষ্টা করেছিল লিগ অফ নেশনস। লিগ অফ নেশনস বিবাদমান পোল্যান্ড এবং লিথুনিয়ার মধ্যে স্বার্থের সংঘাত দূর করার জন্য লিথুনিয়া কর্তৃক ঘোষিত যুদ্ধ পরিস্থিতি লিগের হস্তক্ষেপে অনেকটা হ্রাস পায়। অর্থাৎ পোল্যান্ড এবং লিথুনিয়া তাদের মধ্যে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যখন সংঘাত দেখা দেয় তখন লিগ অফ নেশনস তা মীমাংসা করার চেষ্টা করেছিল, কিন্তু এতে তারা ব্যর্থ হয়। কিন্তু তা সত্ত্বেও লিথুনিয়া যে ঘোষণা করেছিল যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে, এটি লিথুনিয়া ঘোষণা করেছিল, কিন্তু লিগ অফ নেশনস সেখানে বাধা দেয়। এ কারণে যুদ্ধ পরিস্থিতি কিন্তু তখনকার মতো থামানো গিয়েছিল। এরপর বিবাদমান সুইডেনের সাথে ফিনল্যান্ডের সমস্যা, জার্মানির সাথে পোল্যান্ডের সমস্যা, সার্বিয়ার সাথে আলবেনিয়ার সমস্যা, এই সমস্যাগুলো লিগ অফ নেশনস কিন্তু সমাধান করতে পেরেছিল। এইসব বিরোধী নিষ্পত্তিতে একমাত্র সার্বিয়া ছাড়া অন্য কোথাও সামরিক শক্তি ব্যবহার করার প্রয়োজন হয়নি লিগ অফ নেশনসের। তাহলে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সমস্যা সমাধানে কিভাবে লিগ অফ নেশনস ভূমিকা রেখেছিল তা আমরা দেখলাম। এখন আসো দেখি 6 নম্বরে আমরা দেখি ডানজিগ, সার অঞ্চল, দার্ডেনেলিস, বসফরাস প্রণালী প্রভৃতি নানা বিরোধ সংক্রান্ত বিষয়েও জাতিসংঘ বা লিগ অফ নেশনস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অর্থাৎ এই সমস্ত অঞ্চল নিয়ে যে সমস্যা ছিল সেগুলো লিগ অফ নেশনস সমাধান করেছে। এরপর আন্তর্জাতিক বিরোধ সমস্যা ছাড়াও লিগ অফ নেশনসের মাধ্যমে শ্রম সমস্যার সমাধান, মহামারী প্রতিরোধ, আফিম ব্যবহার প্রভৃতি ব্যাপারে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সাহায্য সহযোগিতা সম্ভব হয়েছিল। আন্তর্জাতিক বৈঠকের আহ্বান, দাস ব্যবসা নিরসন, আর্থিক দুর্দশাগ্রস্ত অস্ট্রিয়াকে উদ্ধারের ব্যাপারেও লিগ অফ নেশনসের প্রচেষ্টা উপেক্ষা করা যায় না। লিগ অফ নেশনস স্থাপিত হওয়ার 1 দশক ছিল তার মর্যাদার সর্বোচ্চ সীমায় সে পৌঁছে যায়। এই যুগকে লিগের সুবর্ণ যুগ বলা যায়। এই সময়ের মধ্যে লিগ যে সমস্ত বিষয়গুলোর সমস্যা মীমাংসা করেছে তা সম্পর্কে আগেই আমি উপরে আলোচনা করা হয়েছে। তো এগুলো ছাড়া লিগ অফ নেশনস
স্থায়ী আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা স্থাপিত। লিগ অফ নেশনসের সাহায্যে বিশ্ব স্বাস্থ্য রক্ষার জন্য স্থায়ী আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা স্থাপিত হয় 1923 সালে। প্রাচ্য দেশের কলেরা এবং প্লেগ দমনে লীগ সক্রিয় ভূমিকা নেয়। ম্যালেরিয়া দমনের জন্য একটি কমিশন গঠন হয়েছিল 1923 সালেই। লীগের নেতৃত্বে 1920 সালে ব্রাসেলসে একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে স্বর্ণের মান নিরূপণ, আন্তর্জাতিক বাধা দূর করা, আন্তর্জাতিক পরিবহন প্রভৃতি বিষয়ে সুপারিশ তৈরি করা হয়। এই সুপারিশগুলোতে বলা হয় আন্তর্জাতিক স্তরে শ্রমিক, মূলধন, মালামাল চলাচল অবাধ হওয়া দরকার। প্রতি দেশের আমদানি শুল্ক অন্য দেশের সাথে সঙ্গতি রেখে ধার্য করা দরকার। বাণিজ্যর ক্ষেত্রে বিভিন্ন দেশের সহযোগিতামূলক মনোভাব গ্রহণের সুপারিশও করা হয়। এছাড়াও লীগ দাস বাণিজ্য নিরোধেও ভূমিকা রাখে। মোট কথা, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি ও অন্যান্য ক্ষেত্রে লীগ যথেষ্ট কার্যকর ভূমিকা গ্রহণ করে। 1928 সালে সোভিয়েত রাশিয়া এবং জার্মানি লীগের সদস্য হয়। এই জন্য বলা হয় যে 1924 সাল বা প্রথম দশক, লীগ গঠনের প্রথম দশক ছিল লীগের সুবর্ণ যুগ। এরপর লীগ তার গরিমা বা গৌরব মহিমা থেকে নিচের দিকে ধাবিত হয়। 1930 খ্রিস্টাব্দ পর্যন্ত লীগ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আন্তঃরাষ্ট্রীয় বিরোধ সাফল্যের সাথে মোকাবেলা করে আন্তর্জাতিক শান্তি রক্ষায় অবদান রাখে। কিন্তু 1931 খ্রিস্টাব্দের পর বৃহৎ শক্তিগুলো পারস্পরিক স্বার্থে দ্বিধা বিভক্ত হলে লীগ তার কার্যকারিতা হারায়। তো এই যে আমরা দেখলাম যে কিভাবে লীগ গঠন করার পর সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আন্তর্জাতিক শান্তি রক্ষা করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু বৃহৎ শক্তিগুলো যখন 1931 সালের পর থেকে বিভিন্ন স্বার্থ সংঘাতের কারণে দ্বিধাবিভক্ত হয়, সদস্য পদ বাতিল করতে থাকে, লীগ থেকে সদস্য পদ বাতিল করে বের হয়ে যেতে থাকে, তখনই কিন্তু লীগ ব্যর্থ হয় সেই সমস্যাগুলো সমাধান করতে। এরপর যেমন উল্লেখযোগ্য একটি ঘটনা, যেমন 1931 সালে জাপান চীন আক্রমণ করে মাঞ্চুরিয়া দখল করে নেয়। জাপান ছিল লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং চীন ছিল তখন নবীন সদস্য। চীন লীগের নিকট থেকে ন্যায় বিচার দাবি করে আবেদন করলে ব্রিটেনের প্রভাবে লীগ জাপানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। তো এই যে পক্ষপাতিত্ব চলে আসে বিভিন্ন বড় রাষ্ট্রগুলোর কারণে, যখনই সঠিকভাবে ন্যায়সঙ্গতভাবে কোনো একটি প্রতিষ্ঠান ব্যবস্থা নিতে পারবে না, তখনই কিন্তু সেই প্রতিষ্ঠানটি আর টিকে থাকার মতো অবস্থায় থাকে না। শেষ পর্যন্ত 1939 সালে জার্মানির উগ্র জাতীয়তাবাদের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টি হলে লীগ তার কার্যকারিতা পুরোপুরি হারিয়ে ফেলে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়ে যায় তখন অটোমেটিকভাবে লিগ অফ নেশনস বাতিল হয়ে যায়। যেহেতু যুদ্ধকে বন্ধ রাখার জন্য, আন্তর্জাতিক শান্তি স্থাপনের জন্যই লীগের জন্ম হয়েছিল, সেখানে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধই শুরু হয়ে গেল তখন কিন্তু আর লীগের আর কোনো কার্যকারিতা থাকলো না। তাহলে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে লিগ অফ নেশনসের জন্ম হয়েছিল তা কিন্তু ব্যর্থ হয়ে যায় শেষ পর্যন্ত। 1932 থেকে 1933 সালে লিগ অফ নেশনস বিশ্ব নিরস্ত্রীকরণ সম্মেলনের আহ্বান করেছিল। 1932-33 সালে বিশ্ব নিরস্ত্রীকরণ, অর্থাৎ কে কতটুকু অস্ত্র রাখতে পারবে সে সম্পর্কিত বিষয়গুলো নির্ধারণ করার জন্যই নিরস্ত্রীকরণ সম্মেলন ডাকা হয়েছিল। এই সম্মেলনে জার্মানি ফ্রান্সের সমপর্যায়ে সামরিক শক্তি বৃদ্ধির দাবি জানালে প্রতিনিধি বর্গের মধ্যে মতবিরোধ দেখা দেয়। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে ভার্সাই সন্ধি দ্বারাই নির্ধারণ করা হয়েছিল যে জার্মানি সামরিক শক্তি পুরোপুরিভাবে শেষ করে দেওয়া হয়, তাদের নিজস্ব নিরাপত্তা বা প্রতিরক্ষার জন্য অল্প কিছু সামরিক শক্তি তাদের রাখতে পেরেছিল। কিন্তু এই নিরস্ত্রীকরণ সম্মেলনে জার্মানি ফ্রান্স যতটুকু সামরিক শক্তি রেখেছে ঠিক ততটুকুই দাবি জানায়। তখনই সদস্যদের মধ্যে মতবিরোধ শুরু হয়ে যায়। ফলে জার্মানকে যখন ফ্রান্সের সমপরিমাণ সামরিক শক্তি রাখার জন্য অনুমতি দেওয়া হলো না, তখন কিন্তু জার্মানি সম্মেলন পরিত্যাগ করে, সম্মেলন থেকে সে বের হয়ে যায়। এই সময় থেকে লিগ অফ নেশনসের পতনের সূত্রপাত শুরু। লিগ অফ নেশনসের ব্যর্থতা
বিভিন্ন কারণেই হয়েছিল, যেমন তাদের আদর্শ উদ্দেশ্য সম্পর্কে কোনো দেশে সুস্পষ্ট কোনো ধারণা ছিল না। বিজয়ী রাষ্ট্রসমূহের প্রতি বিজিত রাষ্ট্রসমূহের যে সন্দেহ, জার্মানির প্রতিরোধকমূলক মনোভাব লীগের কার্য সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে পালন করার পথে বাধা সৃষ্টি করেছিল। আবার বিজয়ী এবং বিজিত বলতে আমি প্রথম বিশ্বযুদ্ধের বিজয়ী এবং বিজিত রাষ্ট্রগুলোর কথা বলছি। তাদের মধ্যে মতবিরোধ এবং জার্মানিকে সর্বোচ্চভাবে দাবিয়ে রাখার প্রবণতা লীগের কর্মকর্তাদের মধ্যে ছিল, যা ছিল লীগের নৈতিক মর্যাদা বিরোধী। অর্থাৎ লীগ যে নীতি ঘোষণা করেছিল যে সকল দেশের প্রতি ন্যায় করা হবে, সকল দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে, নিরাপত্তা রক্ষার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে, কেউ কারো নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হবে না, এই সমস্ত যে নীতিগুলো ছিল এই নীতিগুলো কিন্তু শেষ পর্যন্ত কার্যকারিতা হারিয়েছিল। যখনই এখানে পক্ষপাত চলে আসে তখনই কিন্তু সেখানে আর সেই কার্যকারিতাগুলো থাকে না। উইলসনের 14 দফায় ভার্সাই সন্ধির কোথাও পালন করা সম্ভব হয়নি। যদিও বলা হয়েছিল 14 দফার বাস্তবায়ন করা হবে, কিন্তু দেখা যায় যে 14 দফার ধারা অনুযায়ী জাপান সকল জাতির সমান অধিকারের দাবি জানালে তা অগ্রাহ্য করা হয়। তাহলে এই দাবিটি কেন অগ্রাহ্য করা হয়েছিল? কারণ ব্রিটেনের উপনিবেশ হারানোর ভয় ছিল। এই কারণে জাপানের এই দাবিটা অগ্রাহ্য করা হয়। ফলে গঠন লগ্নেই বিভিন্ন রাষ্ট্র সন্তুষ্ট ছিল না। তো এই সমস্ত বিভিন্ন কারণেই কিন্তু লীগ আস্তে আস্তে প্রথম দিকে ভালো করলেও, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও শেষ পর্যন্ত লীগ কিন্তু তার যে নীতি সেটি কিন্তু ধরে রাখতে পারেনি। ওই যে আমি বললাম 1931 সালে জাপান চীন শাসিত মাঞ্চুরিয়া আক্রমণ করলেও জাপানকে শাস্তি দেওয়া সম্ভব হয়নি। এভাবেই কিন্তু লীগ তার কার্যকারিতা হারায়। তো যাই হোক, আজকের ক্লাসটিতে লীগের গঠন, কিভাবে লীগ গঠন করা হয়েছিল, তারপরে লীগের যেই কার্যকলাপ বা গুরুত্বপূর্ণ যে ভূমিকাগুলো বিশ্বকে শান্তি রক্ষা প্রতিষ্ঠায় লীগ পালন করেছিল সেই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। তো এই আলোচনায় সংক্ষিপ্ত আকারে যতটুকু উল্লেখ করা প্রয়োজন ছিল ততটুকু উল্লেখ করেছি। তোমরা এভাবেই প্রশ্নটি রেডি করবে। রেডি এখানে করাই আছে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো নিজের বইয়ের সাথে মিলিয়ে। তো যাই হোক, আমি গুরুত্ব আলোচনা করতে গিয়ে আবার কি পয়েন্টগুলো আলোচনা করেছি তোমাদেরকে একটু বলে দিচ্ছি আমি। গ্রিস বুলগেরিয়ার বিবাদ মীমাংসা করেছিল, জেনেভা চুক্তি করেছিল, লোকার্নো চুক্তি করেছিল, তারপর বিবাদমান যে রাষ্ট্রগুলোর মধ্যে বিভিন্ন কারণে সমস্যা হয়েছিল সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করেছিল। এছাড়া আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা স্থাপন করেছিল, তারপর বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলন করেছিল 1920 সালে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু লীগের ভূমিকার মধ্যে আসে। তো লীগের গুরুত্ব এবং লীগ কেন ব্যর্থ হয়েছিল, একই প্রশ্ন অবশ্যই তোমাদের আসবে না। এটি দুটি প্রশ্ন আমি আলোচনার সুবিধার্থে একই সাথে আলোচনা করেছি, কিন্তু তোমাদের প্রশ্ন আসলে দুটি আলাদা প্রশ্ন হিসেবে আসবে। এই কারণে এই প্রশ্নটিকে তোমরা খুব বেশি বড় মনে করার কোনো কারণ নেই। 4 নাম্বার বা 3 নাম্বারের উপযোগী করেই তোমাদের প্রশ্ন আসবে। দুটি একসাথে আলোচনা করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আজকে যদি আমি গঠন আলোচনা করে শেষ করে দিতাম, পরের দিন যদি তার কার্যক্রম আলোচনা বা গুরুত্ব আলোচনা করতে গেতাম তখন তোমরা আবার ভুলে যেতে। এ কারণে আমি একই দিনে আলোচনা করেছি, কিন্তু লেখার সময় তোমাদের দুটো একসাথে আসবে না, যদি আসে যে কোনো একটি অংশই আসবে। তো যাই হোক, আশা করছি তোমরা ভালোভাবেই এই অধ্যায়টি, সম্পূর্ণ অধ্যায়টি, তৃতীয় অধ্যায়টি ভালোভাবেই অনুশীলন করবে এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি পুরো অধ্যায়টি ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে। তো এই আজকে আমার তৃতীয় অধ্যায়টি শেষ হলো। তাহলে তোমাদের দ্বিতীয় এবং তৃতীয় দুটি অধ্যায় আমি অনলাইন ক্লাসের মাধ্যমে শেষ করেছি। আশা করছি তোমরা উপকৃত হবে। তোমরা সবাই ভালো থাকবে। নেক্সট ক্লাসে নতুন সিলেবাস দেখে নতুন কোনো একটি বিষয় নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।